আসসালামু আলাইকুম। বিশেষ করে ব্যাংকার ভাইরা যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় হিমশিম খান তাদের জন্য, এবং পাশাপাশি যারা ফাইন্যান্স নিয়ে বিবিএ এমবিএ করছেন অথবা সিএফএ পরীক্ষা দিবেন বা দিচ্ছেন তাদের জন্য আমার এই প্রচেষ্টা। আমি আজকে এমন একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা প্রায় পরীক্ষায় আসে, এবং এটা উন্নত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি এর মার্কেট নাই। সেটা হচ্ছে বন্ড। আমি আজকে আপনাদেরকে বলবো আসলে বন্ড জিনিসটা কি, এর ফিচার্সটা কি, এবং কুপন বিয়ারিং বন্ড, চির কুপন বন্ড, এই দুইটা কি এবং তাদের ভ্যালুয়েশন কিভাবে করতে হয়। তার আগে বলে থাকি, যারা এর আগের আমার ভিডিও দেখেছেন, বিশেষ করে এনপিভি আইআরআর, কস্ট অফ ক্যাপিটাল, তো আমরা সবখানে কিন্তু বিশেষ করে এনপিভি আইআরআর বের করার সময় আমাদের টাইম ভ্যালুটা লাগে। তো বন্ড ভ্যালুয়েশনে ঠিক একই, টাইম ভ্যালুর বিকল্প নাই। আপনাকে টাইম ভ্যালুর কনসিডারে এটা করতে হবে। বাট টাইম ভ্যালু অফ মানি, সেটার যে টুলস গুলো আছে অ্যাকচুয়ালি সেই টুলস গুলো আমরা ব্যবহার করব। তো এর আগে বলে থাকি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি কেউ না করে থাকেন, আশা করি করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যদি ভালো লেগে থাকে আমার আলোচনায়, লাইক শেয়ার করবেন, যাতে করে আমি বুঝি যে একটা ফিডব্যাক পাই আপনাদের কাছ থেকে অ্যাটলিস্ট। তো চলুন, আমি এই বন্ড এবং এর ভ্যালুয়েশন কিভাবে করতে হয়, এবং আমি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার একটা এক্সামের কিভাবে সলভ করতে হয় একটা প্র্যাকটিক্যাল সলিউশন আমি এখানে দেখাবো। তো বলে রাখি, আমার ক্যাপিটাল ইনসাইট বিডিতে অনেক রিসোর্স আছে। ক্যাপিটাল মার্কেট অ্যানালিসিসের, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইউএসএ স্টক এক্সচেঞ্জ, এর যেমন অ্যানালিটিক্যাল টুলস আছে, অনেক পাওয়ারফুল টুলস আছে এখানে। পাশাপাশি একাডেমিক যারা আছেন তাদের জন্য এখানে এডুকেশন রিসোর্স আছে অনেক। ব্যাংকিং ডিপ্লোমা রিলেটেড স্পেশাল অনেক রাইটিংস আছে আমার এখানে। যদিও সবগুলো ইংরেজিতে, কিছু কিছু বাংলা আছে। তো বাংলা ইংরেজিতে করছি কারণ যাতে সবাই এটা পড়তে পারেন, উপর লেভেলের সবাই ইংরেজিতে অভ্যস্ত। তারপরে যদি কেউ বাংলা করতে চান, ওখান থেকে কপি করে নিয়েও বাংলা আপনি গুগলে পেতে পারেন। তো আমি ক্যাপিটাল ইনসাইট বিডিতে যাব, সেখানে এই বন্ডের উপরে একটা রাইটিংস আছে, এবং সেইখানে আমার একটা টুলস করা আছে বন্ড ভ্যালুয়েশনের ক্যালকুলেটর, যেটা দিয়ে আপনি সহজেই এই হ্যান্ডি ক্যালকুলেটর, খুব স্মার্ট ক্যালকুলেটর, আপনি সহজেই ইল টু ম্যাচুরিটি বা বন্ড ভ্যালুয়েশন আপনি করতে পারবেন। তো আমি প্রথমে আমার ওয়েবসাইটে যাচ্ছি এখন আপনাদেরকে, capitalinsidebd.com। যারা এর মধ্যে পরিচয় হয়েছেন তাদের, তারা তো জানেনই। এইটা হচ্ছে আমার মেইন স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন যারা এর আগে পরিচিত আছেন যে capitalinsidebd.com। তো এখানে যাওয়ার পরে এটা হোম স্ক্রিন। এখানে যাওয়ার পরে আপনি যেহেতু এটা পোস্টে আছে, মেনুর মধ্যে নাই, আপনি একটু এই যে এখানে সার্চ বাটন আছে, এখানে সার্চ বাটনে ক্লিক দিবেন, দিয়ে এখানে বন্ড লিখবেন। বন্ড লিখলে যে এখানে বন্ড রিলেটেড যে বন্ড ক্যালকুলেটর আছে, আর বন্ড রিলেটেড আরো কিছু রাইটিং আছে। তো আমি এই বন্ড, বন্ড ভ্যালুয়েশন, ডিবেঞ্চার, এটার মধ্যে যাচ্ছি আমি। এটাতে গেলাম, আপনার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। তো বন্ড, বন্ড ভ্যালুয়েশন, ডিবেঞ্চার এন্ড আদার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, এখানে অনেকগুলো রাইটিংস আছে। আমি সবগুলো নিয়ে আলোচনা করব না, সময় অনেক লাগবে। তবে আমার এই ক্লাসটা যদি ধৈর্য ধরে শোনেন, বিশেষ করে যারা এই বন্ড রিলেটেড পরীক্ষায় যারা দিবেন, প্রফেশনাল এক্সাম বা বিবিএ এমবিএ তেও আছে আমি জানি, ফাইন্যান্সে, তারা আমার বিশ্বাস যে এই বন্ড রিলেটেড অ্যান্সার আপনারা করতে পারবেন কনফিডেন্টের সাথে। তো আসলে বন্ড জিনিসটা কি? আমরা জানি যে বিজনেস যে টাকা সংগ্রহ করে তার সোর্স অফ ফান্ড, দীর্ঘমেয়াদী লং টার্ম সোর্স, তার মধ্যে আছে শেয়ার ইস্যু করে টাকা সংগ্রহ করা, যেটাকে আমরা বলি ইকুইটি ফাইন্যান্সিং। আবার কি করে তারা? বন্ড ইস্যু করে। বন্ড ইস্যু করে, এটা হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ বন্ডের পার্থক্য আর ইকুইটির পার্থক্য হলো, ইকুইটি যারা তারা মালিক, আর বন্ড যারা তারা কিন্তু ঋণদাতা।
তারা টাকা কোম্পানিকে টাকা দেয়, দিয়ে এর বিনিময়ে কি পায়, তারা একটা ইন্টারেস্ট পায়। ইন্টারেস্ট পায়, সেই ইন্টারেস্টটা তারা একটা নিয়মিত হারে একটা ইন্টারেস্ট পায়। সেমি অ্যানুয়াল হলে 6 মাস পর পর দেয়, অ্যানুয়াল বন্ড হলে বছরে একবার দেয়। তো এই দুই রকম ফিচারই থাকে নর্মালি, সেমি অ্যানুয়াল এবং অ্যানুয়াল। তো আমাদের দেশে বন্ডটা কিন্তু অত বেশি পপুলার না, কারণ আমাদের এখানে মার্কেটে আমরা যদি দেখি, শেয়ার মার্কেটে যেগুলো ট্রেড হয় এগুলো ইকুইটি শেয়ার এবং হচ্ছে মিউচুয়াল ফান্ড। বন্ড খুব একটা নাই, দুই একটা আছে। কিন্তু উন্নত বিশ্বে আমেরিকায় এখানে কিন্তু বন্ডের ব্যাপক, ইভেন সরকার তো বন্ড ইস্যু করে, ট্রেজারি বিল ফেডারেল রিজার্ভ করে, পাশাপাশি মিউনিসিপ্যালিটি তারাও বন্ড ইস্যু করে। তারা বন্ড ইস্যু করে টাকা সংগ্রহ করে তাদের প্রয়োজনীয় কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, তারাও একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক তারাও করে আমেরিকায়। তো ওইখানে বন্ড মার্কেটটা, বা আপনার ইউরোপে যদি বলেন, ওইখানেও বন্ড মার্কেটটা অনেক বিস্তৃত। কিন্তু আমাদের দেশে এখনো এটা ডেভেলপ করেনি, কিন্তু ফিনান্সের একটা কোর টপিক হিসেবে একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমাদের জানা দরকার। তাহলে বন্ডটা কি? বন্ডটা হচ্ছে যে একটা কোম্পানি বা গভর্নমেন্ট, অর্থাৎ ইস্যুকারী প্রতিষ্ঠান, যখন সে এটা ইস্যু করে, সে টাকা সংগ্রহ করে, এবং তার বিনিময়ে কি করে, সে একটা পিরিয়ডিক পেমেন্ট দেয়, ইন্টারেস্ট দেয়, এবং মেয়াদ শেষে, যদি এটা মেয়াদি বন্ড হয়, তো বেশিরভাগ বন্ডই মেয়াদি। পারপিচুয়াল বন্ডও কিছু আছে, এটা খুবই কম, কিন্তু মেয়াদ থাকে, সেই মেয়াদ পর্যন্ত সে কি করবে, ইন্টারেস্ট দিবে, এবং মেয়াদ শেষ হলে আসল টাকাটা দিবে। তাহলে বন্ডটা এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা হলো আসলে একটা একটা রাইট। এটা একটা প্রমাণপত্র, কিসের প্রমাণপত্র? এটা লোনের, যে হ্যাঁ একটা প্রতিষ্ঠান সে ইস্যু করছে, করে লোন নিয়েছে, এর 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 তার কমিটমেন্ট, অব্লিগেশন। সে কি দিবে? ইন্টারেস্ট দিবে, এবং প্রিন্সিপাল টাকা ফেরত দিবে। তো এখন কথা হচ্ছে যে, তাহলে বন্ডের আবার ভ্যালুয়েশন আসছে কেন? তা ওখানে তো লেখাই থাকবে, কি কি থাকবে, আমরা এখন ফিচারটা গুলো আগে দেখি, আর কেন ভ্যালুয়েশন আসবে এটাও আমি বলে তারপর ভ্যালুয়েশনে যাব। তো কি ফিচার্স এর মধ্যে আছে, যে ইস্যুয়ার, অর্থাৎ যে কোনো একটা এন্টিটি এটা ইস্যু করবে। গভর্নমেন্ট হতে পারে, ব্যাংক হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে। অর্থাৎ একটা ইস্যুয়ার থাকবে, একজন ইস্যু করবে বন্ডটা। এর কি থাকবে? ফেস ভ্যালু বা পার ভ্যালু। এটা খুবই কমন টার্ম, ফেস ভ্যালু বা পার ভ্যালু, অর্থাৎ বন্ডটার মূল্য কত এটা লেখা থাকবে। সেটা কাগজই হোক আর ইলেকট্রনিক হোক, কিন্তু ওখানে ডিক্লারেশন থাকবে যে এই বন্ডটার ডেনোমিনেশন কত, এর ভ্যালু কত, ওই কোম্পানি যে ইস্যু করছে তার মূল্য কত। তার মূল্য নর্মালি বইয়ের বিষয়ে 1,000 টাকা, 100 টাকা হতে পারে, বিভিন্ন ডেনোমিনেশন হতে পারে, কিন্তু নর্মাল স্ট্যান্ডার্ড হচ্ছে 1,000 টাকা। যে কোনো ডেনোমিনেশনে থাকতে পারে। আবারও বলি, তাহলে ফেস ভ্যালু হচ্ছে যে ইস্যু করার সময় যে ইস্যুয়ার সে যে মূল্য ডিক্লেয়ার করে, যে এই মূল্য, এটার দাম এত, সেটাই হচ্ছে ফেস ভ্যালু। কুপন রেট। কুপন রেটটা কি? কুপন রেটটা হলো যে বন্ড যখন ইস্যু করে তখন কিন্তু বলে দেয় কত পার্সেন্ট হারে সে ইন্টারেস্ট দিবে। এই ইন্টারেস্টের হারটাই হচ্ছে কুপন রেট। এবং কুপন পেমেন্ট হলো ফেস ভ্যালুর সাথে হিসাব করে সে কিন্তু টাকাটা দিবে। যেমন আমি এর আগে বলেছি, কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় সে কিন্তু ফেস ভ্যালুর উপরে, তার যে শেয়ারের যে ফেস ভ্যালু, তার যে শেয়ারের মূল্য অ্যাকচুয়াল, মানে মার্কেট প্রাইস না, তার ইস্যু প্রাইস বা ফেস ভ্যালু, সেটার উপর ভিত্তি দেয়। এখানেও কুপন পেমেন্টও তাই। কুপন পেমেন্ট সবসময় হবে ফেস ভ্যালুর উপরে। তাহলে 1,000 টাকা যদি ফেস ভ্যালু হয়, যদি 5% কুপন হয়, তার মানে কি 50 টাকা সে দিবে বছরে, যতদিন এটা মেয়াদ পূর্ণ না হবে। যদি 10 বছর হয়, তাহলে 10 বছর ধরে সে এই 50 টাকা করে প্রতি বছর দিবে ইস্যুয়ার। এবং বছর শেষে, 10 বছর শেষে যে কি করবে, সাথে সে আসল টাকাটাও ফেরত দিয়ে দিবে। তাহলে এটাই হচ্ছে কুপন রেট। রেটটা হচ্ছে কি হারে সে দিবে, আর কুপন পেমেন্টটা হচ্ছে ফেস ভ্যালুর সাথে রেটের গুণ করে বের করা। তাহলে এটা হচ্ছে কুপন পেমেন্ট। যেমন এখানে বলা আছে, দি পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট মেড টু বন্ড হোল্ডার্স টাইপিক্যালি সেমি অ্যানুয়াল আর অ্যানুয়াল। এক্সাম্পল দিচ্ছে 5% কুপন রেট, ফেস ভ্যালু 1,000। তো যদি 6 মাস পর পর সে পেমেন্ট করে, তাহলে পঁচিশ পঁচিশ ডলার করে দিবে, তার মানে 25 টাকা যদি বলি, তার মানে কি 1,000 টাকার 5% হলে 50 টাকা বছরে। তাহলে যদি সেমি অ্যানুয়াল বন্ড হয়, তাহলে সে দুইবার দিবে, তাহলে 25 টাকা করে দিবে, 25 25 50। এটাই হচ্ছে কুপন পেমেন্ট। তাহলে আমরা দেখলাম একটা ইস্যুয়ার থাকবে যে ইস্যু করবে, ফেস ভ্যালু হলো যে যে ভ্যালুতে বন্ডটা ইস্যু হয়,
কুপন রেট হলো যে রেটে কোম্পানি বা ইস্যুয়ার ইন্টারেস্টটা পেমেন্ট করবে, সেটা হলো কুপন রেট। আর কুপন পেমেন্ট হলো ফেস ভ্যালুর সাথে কুপন রেটের গুণ করে যে অ্যামাউন্টটা আসবে সেটাই কুপন পেমেন্ট, সেটাই কোম্পানি দিবে বা ইস্যুয়ার দিবে। আচ্ছা, এখন এই কনসেপ্টটা খুব ইল টু ম্যাচুরিটি। এটা আমি যখন বিশেষ করে ফাইন্যান্সের প্রথমে যখন অনার্সে পড়ি সেই সময় এই শব্দটা আমার কাছে খুব খটকা লাগতো আর কি, ইল টু ম্যাচুরিটি। স্যাররা বলতেন, আমি এটা আবার কি, কি বোঝাতে যাচ্ছে। আসলে ইল্ড কথাটাই তখন আমি ওইভাবে বুঝতাম না। ইল্ড মানে আসলে হার, ইল্ড মানে ডিম আর আন্ডার মতো আর কি। ইল্ড মানে হার। তো বলতেছে কিসের হার? আয়ের হার। ইল্ড টু ম্যাচুরিটি মানে আমি যদি, এখানে একটা জিনিস বুঝতে হবে যে বন্ড যখন ইস্যু হয়, ইস্যু হওয়ার পরে বন্ডটা কিন্তু মার্কেটে আবার কেনা বেচা হয় সেকেন্ডারি মার্কেটে। যেমন আমরা দেখেছি শেয়ার মার্কেটে যখন আইপিও হয়, তা আইপিও যারা পেলো তারা কিন্তু ওরা প্রাথমিক ইনিশিয়ালি তারা পেলো, এরা পাওয়ার পরে কি করে আবার এগুলো বিক্রি করে মার্কেটে, শেয়ার মার্কেটে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে। আমি আইপিও তে অ্যাপ্লাই করছিলাম, আমি পেলাম না। পরবর্তীতে যখন মার্কেটে ট্রেড শুরু হলো তখন আমি বাজার থেকে কিনলাম। তো এইটা হচ্ছে আমার সেকেন্ডারি মার্কেট থেকে কেনা। তো বন্ডও তাই, সেকেন্ডারি মার্কেটে একবার যখন ইস্যুয়ার ইস্যু করে দেয়, এইটা তখন এই বন্ডটা আবার মার্কেটে কেনা বেচা হয়। এখন বলতে পারেন কেন কেনা বেচা হয়? ওর তো ফিক্সড, ইন্টারেস্ট দিবে ফিক্স, ওর ফেস ভ্যালু ফিক্স, তারপরে কেনা বেচা হয় কেন? এগুলো আসলে ফাইন্যান্সের প্রোডাক্ট। ফাইন্যান্সে এটা যাতে লিকুইডিটিটা করার জন্য, এনশিওর করার জন্য। কারণ আপনি যদি একটা বন্ড কিনেন 10 বছরের জন্য, এখন কোনো কারণে মাঝখানে যদি আপনার টাকার প্রয়োজন হয় আর যদি ইস্যুয়ারের সাথে কন্ডিশন থাকে যে ইস্যুয়ার এটা আর ফেরত নেবে না, তাহলে আপনি কি করবেন? আপনি তখন নিরুপায়, আপনাকে 10 বছর এটা রাখতেই হবে। তো তখন এটা ব্যাপারটা এরকম হয় যে ঠিক আছে 10 বছর ইস্যু হচ্ছে, 10 বছর ধরে তখন সেকেন্ডারি মার্কেটে অন্য কেউ আপনার কাছ থেকে এটা কিনে নিতে পারে, যার সারপ্লাস ফান্ড আছে, তা আপনার কাছ থেকে একটু কম দামে কিনে নিতে পারে। অর্থাৎ আপনি যে পরিমাণ বেনিফিট পাবেন ভবিষ্যতে এই বন্ডে 10 বছর ধরে বা 5 বছর, হয়তো 10 বছরের মেয়াদ আপনি কিনেছেন, কিনে 5 বছর পর বিক্রি করেন, হঠাৎ টাকা দরকার, তাহলে আপনি কি করবেন তখন? আপনি তো মাঝপথে, তাহলে বিক্রি করতে হবে। তো বিক্রি করতে গেলে তখন সেকেন্ডারি মার্কেটে এটা আপনাকে তখন একটা দাম, অ্যাকচুয়ালি আপনার যে হারে পাচ্ছেন বেনিফিট তার চেয়ে হয়তো আপনাকে কম অফার করবে। আমি রিয়াল কথা বলতেছি। অ্যাকচুয়ালি বন্ডের ডিটারমিনেশনটা কিভাবে হয় এটা আমি পরে আসতেছি, এটা আমি জাস্ট লেম্যান হিসাবে একজন সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমি বুঝাচ্ছি। যে তাহলে কি করবে এখন, আমি আমি এটা ভাঙাতে গেলে লস বা ভাঙাতে পারতেছি না, তখন আমি বেচতে গেলাম, তখন যার কাছে টাকা আছে সে বললো ঠিক আছে তুমি তো মাসে, ও হিসাব করে দেখলো যে মাসে বছরে সে পাচ্ছে হচ্ছে 50 টাকা। তাহলে বললো, সে হিসাব করে বললো, ঠিক আছে আমি তোমাকে সে হিসাব করে একটা তার মানে এখন দামে 1,000 টাকা দিয়ে সে যদি কিনে তাহলে বছরে সে 40 টাকা করে, 50 টাকা করে পাবে। এখন বললো যে ঠিক আছে আমি 900 টাকা হলে আমি কিনবো। তো সে কম দামে পেলো। তো এইভাবে এই এই প্রচলনটা হয়েছে আসলে। তাহলে ইল টু ম্যাচুরিটি হলো যে বন্ডটা তো যখন ইস্যু করার পরে এটা কিন্তু ক্রমত ম্যাচুরিটির দিকে যায়। আমি 10 বছর মেয়াদি বন্ড হয়তো 2020 সালে ইস্যু করা হয়েছে, তাহলে আজকে 26 সাল, তাহলে 6 বছর চলে গেছে আর 4 বছর সামনে আছে। তাহলে আমি যদি এখন কিনি, কিনে এই 4 বছর আমি ধরে রাখি, এখনকার মার্কেট প্রাইসে আমি কিনি, কিনে যদি 4 বছর ধরে রাখি, তাহলে 4 বছর পর আমার এই এই বন্ডটা কিরকম আয় জেনারেট করবে, আমি কি পরিমাণে রিটার্ন পাবো, এটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটি। অর্থাৎ এখন থেকে ম্যাচুরিটি পর্যন্ত এখনকার কারেন্ট মার্কেট প্রাইসে বন্ডটা যে দাম বিক্রি হচ্ছে, এটা যদি আমি কিনি, কিনে যদি আমি হোল্ড করি কোন পর্যন্ত, ম্যাচুরিটি পর্যন্ত, আমি আর বিক্রি না করি, তাহলে আমার কত পার্সেন্ট রিটার্ন আমি পাবো, এটাই হচ্ছে ইল টু ম্যাচুরিটি। তো এটা ডিপেন্ড করে কি, এটা ডিপেন্ড করে কারেন্ট মার্কেট প্রাইস, কুপন পেমেন্ট এবং ফেস ভ্যালু। এই তিনটা বিষয়ের উপরে এটা কিন্তু ওয়াইটিএম এর ভ্যালুটা কেমন হবে ডিপেন্ড করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। A bond with a face value of 1,000, coupon rate 5% paid semi-annually, and current market price is now 900, and years to maturity is 10 years. If anyone buy this bond now at 900 and keeps it until maturity, then what return in percentage he or she will earn? That rate of return is called YTM. So here in this problem actually ওয়াইটিএম এখানে হচ্ছে 6.37%। অর্থাৎ 1,000 টাকা যদি কুপন পেমেন্ট হয়, ফেস ভ্যালু হয় এবং কুপন রেট যদি 5% হয়,
এবং কারেন্ট মার্কেট প্রাইস যদি 9,000 হয়, তাহলে বলতেছে যে ইল টু ম্যাচুরিটি এখন হবে 6.37%। এখানে কেন বেশি হলো, আমি একটা জিনিস খালি এখানে ট্রিক্স শিখিয়ে দিই, অনেকে বুঝতে পারেন। এখানে কুপন রেট কত? 5%। ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। আর কারেন্ট মার্কেট প্রাইস কত? 900। তাহলে যখন ফেস ভ্যালুর চেয়ে কারেন্ট মার্কেট প্রাইস কম হবে, তখন ওয়াইটিএম কিন্তু এই ইয়ার চেয়ে বেশি হবে, কুপন রেটের চেয়ে বেশি হবে। কারণ সে কম টাকায় কিনছে, 1,000 টাকার জিনিস সে কিনছে 900 টাকায়। তাহলে তার আয় বেশি হবে, আয়ের হার বেশি হবে, এই 5%-এর চেয়ে বেশি হবে। অর্থাৎ যখন একটা বন্ড ডিসকাউন্টে পাওয়া যায়, অর্থাৎ এটা ডিসকাউন্টে 1,000 টাকা বাজার ইস্যু করেছে এর ফেস ভ্যালু, কিন্তু বাজারে এখন বিক্রি হচ্ছে 900, তার মানে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। তো ডিসকাউন্টে বিক্রি করলে পাইলে তখন ইল টু ম্যাচুরিটি অবশ্যই ইয়ার চেয়ে কুপন রেটের চেয়ে বেশি হবে। আচ্ছা, এখন ডেফিনেশন তাহলে আমরা এখানে আলোচনায় আসলো কুপন রেট, কুপন পেমেন্ট, ইল টু ম্যাচুরিটি আমরা বুঝলাম। তাহলে ইল টু ম্যাচুরিটি কিছুই না, আমি কারেন্ট মার্কেট প্রাইসে যদি এখন কিনে আমি যদি বন্ডটাকে তার ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখি, আমি না সেল না করি বাই এই ইন বিটুইন, তাহলে পর আমি কি পরিমাণ রিটার্ন ওখান থেকে জেনারেট হবে, এটা হচ্ছে ইল টু ম্যাচুরিটি। কারেন্ট ইল্ড হচ্ছে যে আমি যে পরিমাণ কুপন পেমেন্ট পাচ্ছি ওই বন্ডের এগেনস্টে, তাহলে কুপন পেমেন্টটাকে আমি যদি কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ভাগ দিই, তাহলে আমি বুঝতে পারবো কত পার্সেন্ট আমার আয় হচ্ছে। ডিভিডেন্ড ইল্ডের মতো আর কি। ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রে যেমন আমরা ডিভিডেন্ডকে আমরা ভাগ দিই কারেন্ট মার্কেট প্রাইস শেয়ারের, বন্ডের ক্ষেত্রে তাই। বন্ডের ইল্ড যখন আমি বের করব, কারেন্ট ইল্ড, তখন আমাকে কুপন পেমেন্টকে ভাগ দিতে হবে বন্ডের কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে। যেমন এইখানে এই এই প্রবলেমটার ক্ষেত্রে 50 টাকা ছিল অ্যানুয়াল কুপন পেমেন্ট, আর 900 টাকা হচ্ছে কারেন্ট মার্কেট। তাহলে 50কে 900 দিয়ে ভাগ দিলে 5.56%, এটা হচ্ছে কারেন্ট ইল্ড। 5.56, এটা কিন্তু কুপন পেমেন্টের চেয়ে বেশি। কারণ কি, এখানে ডিসকাউন্টে বিক্রি হয়েছে। আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগফল বড় হয়। আমরা 50কে ভাগ দিচ্ছি 900 দিয়ে। 50কে যদি আমি 1,000 দিয়ে ভাগ দিতাম ফেস ভ্যালু দিয়ে, তাহলে 5% হতো, কারণ এই যে 5% হলো তার কুপন রেট। কুপন রেটের সাথে তাহলে এই কারেন্ট ইল্ড কম বেশি হয়ে যায় কখন? যখন তার মার্কেট প্রাইস কম বেশি হয়ে যায়। তাহলে এখানে যেহেতু মার্কেট প্রাইস কম, 1,000 টাকার জিনিস 900 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে এটার কারেন্ট ইল্ড বেশি এই ইয়ার চেয়ে, কি কুপন রেটের চেয়ে। যেমন ওয়াইটিএম এর ক্ষেত্রে বললাম সেম, এখানে কারেন্ট ইল্ডটা বেশি হবে, কারণ ফেস ভ্যালুর চেয়ে কারেন্ট মার্কেট প্রাইস কম। এবার আসছে বন্ড প্রাইস। তাহলে বন্ড প্রাইস, তাহলে আমরা বলতেছি যে ইস্যু করার সময় সে 1,000 টাকাতে ইস্যু করলে, আমি 1,000 টাকায় ফেস ভ্যালু ধরতেছি, তাহলে আবার বন্ড প্রাইস কি পরে কেন কম বেশি হয়? এই যে বললাম যে পরে সেকেন্ডারি মার্কেটে বেচতে গেলে এটা কম বেশি হয়। তার মধ্যে বড় ফ্যাক্টর হচ্ছে ইন্টারেস্ট রেট। এখন এটা তো বন্ডের একটা মেয়াদ আছে, ধরেন 10 বছর মেয়াদ। তো এটা 2020 সালে আমি যদি চিন্তা করি, 2020 সালে এটা ইস্যু হয়েছে, এখন 2026 সাল, এটা হচ্ছে 5% ইস্যু হয়েছে। এখন 2026 সালে এসে দেখা গেল যে এখন মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। এখন যদি নতুন বন্ড কেউ ইস্যু করে কোনো কোম্পানি, তাহলে নিশ্চয়ই সে 20 সালের রেটে যদি ইস্যু করে, তাহলে সে বিক্রি করতে পারবে না, বাজারে কেউ কিনবে না। যেমন এখন কথার কথা, 20 সালে হলে ইন্টারেস্ট রেট ছিল 5%। আমি যদি এই বন্ডটার কথা বলি, যে তখনকার মার্কেট মোটামুটি ছিল 5%, সেই জন্য 5%-এ সে ইস্যু করছে। ইস্যুর সময় কুপন রেটটা ইস্যুর সময়তেই এটা ফেস ভ্যালুর সাথে এটা তখনই এই শর্তগুলো ঠিক করাতে হয়। তো তখনকার মার্কেট প্রাইস 5% ছিল ইন্টারেস্ট রেট, এখন বাজারে ইন্টারেস্ট রেট 10%। তাহলে এখন যদি কেউ কোনো কোম্পানি বা সরকার যদি নতুন করে একটা বন্ড ছাড়ে 10%-এর জায়গায় 5%, তাহলে কেউ কিনবে না। কারণ 10%-এ তো সে বাজারে অন্যরা ইস্যু করছে বন্ড। তাহলে নতুন তাকে ইস্যু করতে হলে মার্কেটের সাথে পেয়ার রেখে তাকে করতে হবে। তো এই জন্য আমরা, তাহলে কি হচ্ছে, এই বাজারের ইন্টারেস্ট রেটের কম বেশির কারণে, তাহলে মূল প্রবলেম হলো যে আমি যদি এখন নতুন একটা বন্ড আমি কিনি বাজার থেকে, আমাকে ইন্টারেস্ট পাবো আমি 10%। আর এই পুরাতন বন্ড যেটা 20 সালে ইস্যু হয়েছে এই 5%-এ, সেই বন্ড হোল্ডার যদি এখন এসে বিক্রি করতে আসে আমার কাছে, তাহলে আমি কি তাকে 1,000 টাকা দিব?
কেন দিব না? কারণ আমি তো 1,000 টাকা দিই, তার বন্ডের হার হলো সে 5% পায় ওখান থেকে ইন্টারেস্ট। আর আমি বাজারে এখন কিনলে পাবো 10%। হোয়াই আমি তার কাছ থেকে কিনতে যাবো? আমি তার কাছ থেকে কিনবো না। কখন কিনবো? হ্যাঁ, কখন কিনবো? যখন সে দামটা কম করবে। তার মানে আমরা কি দেখলাম, কি মার্কেটে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তাহলে বন্ডের এক্সিস্টিং যে বন্ডগুলো বাজারে থাকে আগে ইস্যু করে, সেগুলোর দাম কমে যায়। কমার কারণ কি? যে আমি নতুন বন্ড কিনলে পরে ওর চেয়ে বেশি ইন্টারেস্ট পাচ্ছি। কাজে আমি আমি এখন 1,000 টাকার একটা বন্ড কিনলে পরে আমি পাবো 100 টাকা। আর ওই 20 সালের বন্ড যেটা 5% ইস্যু হয়েছে সেটাতে পাবো 50 টাকা। তো আমি তো এখন 1,000 টাকা দিয়ে ওইটা কিনবো না। অর্থাৎ এই যে ইন্টারেস্ট, আবার যদি উল্টা ঘটনা ঘটে, এখন আমার 20 সালে যখন ইস্যু হয়েছিল তখন বন্ডার রেট ছিল 10%, এখন বাজারে কোনো কারণে ইন্টারেস্ট কমে গেছে, এখন 5% হয়ে গেছে। তাহলে আমার বন্ডটা এখন ভ্যালুয়েবল। এখন নতুন বন্ড যদি কিনতে যায় কেউ, তাহলে 5% পাবে। আর আমার বন্ডটা যেটা আমার কাছে আছে সেটা কিনলে সে পাবে 10%। তাহলে আমার বন্ডটা এখন প্রিমিয়ামে বিক্রি হবে। অর্থাৎ বন্ডের যে কুপন রেট, এর চেয়ে যদি ইন্টারেস্ট রেট কম হয়, ইন্টারেস্ট রেট যদি মার্কেট ইন্টারেস্ট রেট কুপন রেটে যদি কম হয়, তাহলে বন্ডটা ভ্যালুয়েবল হয়ে যায়, তখন বন্ডের দাম ফেস ভ্যালুর চেয়ে বেড়ে যায়। আর যদি উল্টাটা হয়, বন্ডের দাম ইন্টারেস্ট মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তখন হবে বন্ডের দাম, এক্সিস্টিং বন্ডের দাম কমে যাবে। এই জন্য রিলেশনশিপ হলো ইনভার্স রিলেশনশিপ মার্কেট মার্কেট ইন্টারেস্ট রেটের সাথে। তাহলে মার্কেটে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তাহলে এক্সিস্টিং বন্ডের দাম কমে যাবে, এবং কমলে বাড়বে। কিন্তু কমা আর বাড়ার কিন্তু সেম পার্সেন্টেজে বাড়ে না। ওইটা যে 5% বেড়ে গেল বলে বন্ডের মূল্য 5% কমে যাবে, তা কিন্তু না। এরও কিছু ক্যালকুলেশন আছে, ডিউরেশনের ব্যাপার আছে, তারপরে হচ্ছে ইন্টারেস্ট সেন্সিটিভিটি আছে। এইটা এর পরে আমি পরবর্তীতে বিশেষ করে ইন্টারেস্ট রিস্ক নিয়ে আমি ভিডিও করব, যারা বিশেষ করে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন ব্যাংকের বিভিন্ন জায়গাতে, তাদের জন্য হেল্পফুল হবে। আমি এটার উপরে পরে আমি ইন্টারেস্ট সেন্সিটিভিটি নিয়ে, এবং এই হাউ বন্ড প্রাইস ফ্লাকচুয়েট, এবং কিভাবে ফ্লাকচুয়েটটা করে, এবং এটার ইল কার্ভ ইফেক্ট, সবগুলো নিয়ে আমি এর পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো। আজকের মেন ফোকাস হচ্ছে বন্ডটা কি, কিভাবে আমরা ভ্যালুয়েশনটা করব। তাহলে আমরা বন্ড প্রাইসটা বুঝলাম, যে বন্ডের প্রাইসটা কিভাবে উঠানামা করে। ম্যাচুরিটি ডেট আমরা এটা বোঝানোর কিছু নাই, বন্ড ইস্যু করার সময় বলে দেয় যে বন্ডটা কত বছর মেয়াদি, কবে ম্যাচুর হবে, এটা বোঝানোর কিছু নাই। ডিউরেশন, ডিউরেশন এটাই যে কথা বললাম, যে ডিউরেশন a measure of the bond sensitivity to interest rate changes expressed in years. It estimates the percentage change in bond price for a 1% change in yield. অর্থাৎ এই ডিউরেশন ইফেক্ট, এইটা নিয়ে আমি ম্যাকুলারি ডিউরেশন আছে, মডিফাইড ডিউরেশন আছে, এটা আমি ইন্টারেস্ট সেন্সিটিভিটি নিয়ে যখন রিস্ক ম্যানেজমেন্টের আমি একটা ক্লাস করব, তো ভিডিও করব, তখন এটা বলবো। কনভেক্সিটি তখন সেটা বলবো, এখন একটু আর বললাম না। এখন আসি বন্ড ভ্যালুয়েশনে। তাহলে আমি বন্ডের কিভাবে ভ্যালুয়েশন করব? আমরা যদি এনপিভিটা একটু দেখে আসি, আমার আগের ভিডিওটা দেখবেন। এনপিভি করার সময় আমরা কি করেছি? আমরা করেছি যে আমি ইনভেস্ট করলাম, এখন জিরোতে ক্যাশ আউটফ্লো হলো এবং ভবিষ্যতে ক্যাশ ইনফ্লো হচ্ছে, তখন সেগুলোকে টাইম ভ্যালু কনসিডারে আমি একটা ডিসকাউন্ট রেট দিয়ে, সেই ডিসকাউন্ট রেটটাকে আমরা বলছি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা কস্ট অফ ক্যাপিটাল। এখানে একটু বলে রাখি, আমি একই জিনিসের দুই নাম। আমি যখন একটা কোনো কাস্টমারের কাছ থেকে দোকান থেকে একটা জিনিস কিনলাম, তখন আমার কাছে এটা পারচেস প্রাইস, আর দোকানদারের কাছে সেটা সেলস প্রাইস। তো এখন একটা ইনভেস্টর, সে যখন একটা কোম্পানির শেয়ার কিনে, সেটা ইকুইটি ইনভেস্ট করতেছে, তাহলে তার কাছে এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন তার কনসেপ্টে। আর কোম্পানির কনসেপ্টে এটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কোম্পানির কনসেপ্টে, অর্থাৎ যে ফান্ডটা নিচ্ছে আর যে ইনভেস্টটা করতেছে, তার কাছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ সে ওই পরিমাণ রিটার্ন প্রত্যাশা করে। তো আমরা বলেছি যে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে টোটাল যে সে ফান্ড কালেক্ট করতেছে, টোটাল যে তার ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল হোক ইকুইটি ক্যাপিটাল হোক, সব মিলিয়ে তার যে অ্যাভারেজ কস্ট, ওয়েটেড অ্যাভারেজ কস্ট, সেটাকে আমরা বলতেছি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অফ দ্য কোম্পানি, এবং এটাই ডিসকাউন্ট রেট হিসেবে কাজ করে। তো এখন আমি যখন বন্ডের ভ্যালুয়েশন করব, তাহলে বন্ডটা কি, বন্ডে এখানে বন্ড কি জেনারেট করে, বন্ডেও কিন্তু ক্যাশ ফ্লো আছে, তাহলে এখানে ক্যাশ আউটফ্লো আছে, খেয়াল করতে হবে একটু ভালো করে। আমি তো বন্ডটা কিনবো,
আচ্ছা, কিন্তু বন্ডে কি পাবো আমি? বন্ডে পাবো হচ্ছে আমি পিরিয়ডিক ইন্টারেস্ট পাবো। কুপন রেট দিয়ে তার ফেস ভ্যালু গুণ করলে যেটা পাই বছরে, সেটা হলো পিরিয়ডিক কুপন পেমেন্ট। আমি কুপন পেমেন্ট পাবো। আর কি পাবো? অ্যাট দি ম্যাচুরিটি আমি আসল টাকাটা পাবো। তাহলে আমার ক্যাশ ইনফ্লো, আমি প্রেজেন্ট ভ্যালুটা কিছুই না। আমি নেট প্রেজেন্ট ভ্যালু যখন করি তখন আমি ওই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বাদ দিই। আমি এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাই, ওইটাই আসলে আমার হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড। তাহলে কিভাবে পাবো? আমি বন্ডটা কেনার পরে আমি কতগুলো কুপন পেমেন্ট পাবো, সেটাকে আমরা বলি অ্যানুইটি। অ্যানুইটি মানে একই পরিমাণ পেমেন্ট যখন নির্দিষ্ট একই সমান পিরিয়ড পর পর পাওয়া যায়, সেটাকে আমরা বলি ইকুইটি। অ্যানুইটি, সরি, অ্যানুইটি, ইকুইটি না তো, অ্যানুইটি। সেটা হচ্ছে অ্যানুইটি পেমেন্ট। তো অ্যানুইটি পেমেন্ট হলে অ্যানুইটির একটা ফর্মুলা আছে, কিন্তু আমি যদি অ্যানুইটি ফর্মুলা না করে এমনি প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে আমি যদি ডিসকাউন্ট করে নিয়ে আসি, তাহলে কিন্তু একই রেজাল্টই হবে। ওইটা জাস্ট করা হয় যে যাতে খুব ইজি ওয়েতে অতগুলো যোগ ভাগ না করে সহজেই যাতে করার জন্য অ্যানুইটির ফ্যাক্টরটা ইউজ করা হয়। তা আমি এখানে জাস্ট খালি কনসেপ্টটা বুঝে, এখানে আমার এখানে স্মার্ট ক্যালকুলেটর আছে। সেই স্মার্ট ক্যালকুলেটরে কিভাবে ইজিলি ক্যালকুলেশন করা যায় এগুলো, উইল টু ম্যাচুরিটি এবং বন্ড প্রাইস আমি এখানে দেখাবো। তাহলে এইখানে, তাহলে প্রাইসটা কি হচ্ছে বন্ড এর, আমরা যদি একটু ফর্মুলাটা খেয়াল করি, এই যে সিতে কুপন কুপন পেমেন্ট 1 + আর। আর হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, আমি কি পরিমাণ ইয়া করতেছি, অথবা কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট, অথবা কারেন্ট, আমরা যেভাবে চিন্তা করি যে কারেন্ট মার্কেট রেট, ইন্টারেস্ট রেট। তাহলে এটা ওয়ান, অর্থাৎ এটা হলো ডিসকাউন্টিং ফ্যাক্টর, কারেন্ট ইন্টারেস্ট রেট, অথবা আমি আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আমরা যেভাবেই বলি ঘটনাটা একই। এখানে টি টাইম মানে যতটা কি কুপন পেমেন্ট পাবো আমি, ততবার এটাকে ভাগ করতে হবে, এই এই ফর্মুলায় ফেলে দিয়ে সবগুলো যোগ করতে হবে, সবগুলো যোগ করতে হবে। তাহলে কুপন আমি যদি 10 বছর মেয়াদি বন্ড হয়, 5 বছর যদি চলে যায়, তাহলে আমি এখন যদি আমি কিনি, তাহলে আমি 5 বছরে 5টা কুপন পাবো যদি আমার অ্যানুয়াল কুপন পেমেন্ট হয়। আর যদি সেমি অ্যানুয়াল হয়, বছরে 2বার দেয়, তাহলে আমি 10টা পাবো। তাহলে আমার 10টা এরকম ক্যাশ ফ্লো হবে, 10টা কুপন পেমেন্ট পাবো। তাহলে 10টাকে আমি এভাবে ভাগ করব, করে যোগ করব। আর ফেস ভ্যালু বছর শেষে ম্যাচুরিটিতে কোম্পানি বা ইস্যুয়ার, গভর্নমেন্ট হোক আর কোম্পানি হোক, সে তো আমাকে আসল আসল টাকাটা দিবে। তাহলে সেটাকে আমি তখন এন দিয়ে ভাগ করবো, এন বলতে লাস্ট বছর, লাস্ট পিরিয়ড। তাহলে এগুলো যোগ করলে আমরা বন্ডের প্রাইস পেয়ে যাব। এটা হলো মূল কথা। তাহলে এখন স্টেপ বাই স্টেপ সলিউশন আমরা যদি দেখি এই প্রবলেমটায়, যে ফেস ভ্যালু আছে 1000, কুপন রেট 6%, পেড সেমি অ্যানুয়ালি, তাহলে কত হয়? 6% যদি 1000-এর 6% করলে 60 টাকা। 1000-এর 6% করলে 60 টাকা। তাহলে সেমি অ্যানুয়ালি দিলে, তাহলে 60 টাকাকে 2বার ভাগ করি আমরা, তাহলে 30 টাকা করে দিবে 6 মাস পর পর। তাহলে এটা আমরা কুপন পেমেন্ট পাইলাম 30 টাকা। আমার কুপন রেট 6%, আর হচ্ছে 1000 টাকা ফেস ভ্যালু। ইল টু ম্যাচিউরিটি বলছে 5%, এটা ডিসকাউন্ট রেট, এটা হচ্ছে ডিসকাউন্ট রেট। তো 5% হলে যেহেতু সেমি অ্যানুয়ালি পাচ্ছে আমি টাকাটা, এখানেও আমাকে ইলটাকে সেমি অ্যানুয়াল করে নিতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে এটাকে, রেটটাকে, কারণ এটা তো অ্যানুয়াল রেট, এটা হচ্ছে অ্যানুয়ালাইজ রেট। তাহলে আমি যেহেতু কুপনটা পাচ্ছি 6 মাস পর পর, আমাকে এটাকে ভাগ করে নিতে হবে। তাহলে 5%-এর অর্ধেক 2.5%। ইল টু ম্যাচুরিটি এখানে বলছে যে ইয়ার্স টু ম্যাচুরিটি, এখনো এই বন্ডটা 8 বছর মেয়াদ বাকি আছে। তাহলে 8 বছর মানে সে পেমেন্ট পাবে কয়টা? 16টা। এন এর মান হবে 16টা, কারণ যেহেতু সেমি অ্যানুয়াল বন্ড বছরে 2বার করে দেয়। তাহলে কুপন পেমেন্ট তার অ্যানুয়ালি 6%, তার মানে কি 6 মাস পাবে, যে সেমি অ্যানুয়ালি দেয়, তার মানে 6% করলে 60 টাকা। সেমি অ্যানুয়ালি দেয়, তাহলে বছরে 2বার দেয়, তাহলে 30 টাকা করে দিবে, 30-30-60, বছরে 60 টাকা। রেটটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 2.5% করলাম, আবার টাইমকে ডাবল করে দিলাম, কারণ 8 বছরে সে 16বার পাবে। তাহলে এন সমান 16। এখন আমরা এই যে ফর্মুলাতে ফেলবো, ফর্মুলাতে এই যে পি পি সমান, তাহলে কি ডিসকাউন্ট করব প্রথম 30 টাকা, প্রথম বছরে 1 দিয়ে, প্রথম পিরিয়ডে একবার। এখানে 0.25 নিলাম কিসের জন্য? কারণ সেমি অ্যানুয়ালে যে অর্ধেক করেছি, এখানে যে 5%-এর অর্ধেক করে 2.5%। তাহলে 0.25 প্রথম পিরিয়ডের জন্য 1, দ্বিতীয় পিরিয়ডের জন্য 2, এইভাবে 16 পর্যন্ত যাবে, কারণ 16টা পেমেন্ট পাবে।
এই যে এন সমান 16, তাহলে 16টা কুপন পেমেন্ট পাবে, 16টাকে ডিসকাউন্ট করতে হবে। আর কি পাবে? 16তম বছরে যায় 1000, 1000 আসল ফেস ভ্যালুটা ফেরত পাবে। তাহলে ক্যালকুলেশন আমাদের পিভি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা এখানে, অ্যানুইটি ফর্মুলাটা এখানে ব্যবহার করা হয়েছে, করে ক্যালকুলেশন করে 391.65 আসলে হলো কুপনের ভ্যালু। কুপন যেটা পাবে তার কুপন, টোটাল কুপনের প্রেজেন্ট ভ্যালু হলো 391 টাকা 65 পয়সা। আর ফেস ভ্যালু যে 1000 টাকা পাবে, সেটাকে 4 বছরের ডিসকাউন্ট করে আসলো 673 টাকা 62 পয়সা। তাহলে টোটাল তার প্রেজেন্ট ভ্যালু কত হবে? তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ কুপন, অল কুপন পেমেন্ট ক্যাশ ইন ফ্লো, আর ম্যাচুরিটিতে যেটা পাবে 1000, তার প্রেজেন্ট ভ্যালু। তাহলে 1000 টাকা 5 বছর, 8 বছর পরে পাবে, তার বর্তমান মূল্য হচ্ছে 673 টাকা 62 পয়সা। আর 30 টাকা করে যে প্রতি 6 মাসে 16 মাস পর্যন্ত পাবে, এই টোটালটার মার্কেট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু 391 টাকা 65। তাহলে এই দুইটা যোগ করলে 1065 টাকা 27 পয়সা। তাহলে আমরা দেখলাম যে এর মূল্য 1000-এর চেয়ে বেশি আসলো। কেন বেশি আসলো একটু যদি আমরা দেখি, এইখানে এই প্রবলেমটা কি দেওয়া ছিল? কুপন হচ্ছে 6%, কুপন হচ্ছে 6%, কিন্তু আমরা ডিসকাউন্ট রেট কত করছি? মার্কেট রেট কত? 5%, 5% দিয়ে করছি। তাহলে মানে কি, যেহেতু মার্কেটের রেট কমে গেছে, কুপন বেশি, এই জন্য এই বন্ডের দামও বেশি হবে, 1000-এর বেশি হবে। আর যদি এখানে উল্টা হতো, এই আর এর মানটা যদি এই 6-এর বেশি হতো, তাহলে বন্ডের দাম কম হতো। এই জন্য 1065 টাকা 27 পয়সা হয়েছে। কারণ এখন নতুন কেউ বন্ড কিনলে সে 5% পাবে, আর আমি এই বন্ডটা আগে থেকে আছে, এটা হলো 6% রেট, তাহলে এটা বেশি ভ্যালুয়েবল। ব্যাপারটা কিছু এরকম যে বন্ড কিনলে পারা সে কি হচ্ছে, কুপন বিয়ারিং বন্ড, সে কুপন পাবে আর ম্যাচুরিটিতে সে আসল টাকা ফেরত পাবে। তাহলে আমরা এগুলো শিখলাম কিভাবে করতে হয়। ভ্যালুয়েশন সামারি এখানে দেওয়া আছে, এগুলো আর আমি আলোচনা করলাম না। এবার আসছে জিরো কুপন বন্ড। আচ্ছা, সেমি অ্যানুয়াল কিন্তু হলে পারে, যে সেমি অ্যানুয়ালের এখানে ফর্মুলা দেওয়া আছে একই, ওই জিনিসটা দুইবার ভাগ করে নিলে জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ডটা কি? আমরা তো কুপন বন্ড দেখে আসলাম যে ইন্টারেস্ট রেট থাকবে। তাহলে জিরো কুপন কি? জিরো কুপন হলো যে যেই বন্ডের কোনো পিরিয়ডিক পেমেন্ট নাই, কোনো ইন্টারেস্ট রেট লেখা থাকে না। তাহলে প্রশ্ন হলো যে তাহলে মানুষ কেন কিনবে? কিনবে এই কারণে যে এর ফেস ভ্যালু 1000 টাকা কথার কথা, কিন্তু কোম্পানি বা ইস্যুয়ার গভর্নমেন্ট যখন ইস্যু করে তখন কিন্তু সে কম দামে বিক্রি করে। সে বিক্রি করলো কথার কথা 800 বা 900। তাহলে যে 800 টাকা দিয়ে কিনলো, সে ম্যাচুরিটিতে যায় পাবে 1000 টাকা, তাহলে তার 200 টাকা লাভ হবে। কনসেপ্টটা এরকম, আপনার হচ্ছে ফলজ গাছ লাগানো আর বনজ গাছ লাগানো। আপনি যদি বনজ গাছ লাগান, তাহলে কি হবে? ও তো কোনো ফল দিবে না, ওইটা 5 বছর বা 10 বছর পর কি হবে, ওইটা বড় হবে, আপনি ওইটাকে কাঠ হিসেবে আপনি কাটে বেচে দিবেন, ওটা বড় হবে, ওটার দাম হবে। তো জিরো কুপন বন্ডটাও তাই, আপনি কম দামে কিনবেন এখন, ম্যাচুরিটিতে যে আপনি বেশি দাম পাবেন, গরুর ওই যে সেই ইয়ার মতো, ওই বনজ গাছ লাগানোর মতো। আর কুপন বিয়ারিং বন্ড হচ্ছে ফলজ গাছ লাগানোর মতো। কি পাবেন আপনি? বছর বছর ফল পাবেন, আবার গাছটাও কিন্তু বড় হবে। ম্যাচুরিটিতে আপনি গাছ বেচবেন, ওটারও একটা ভ্যালু পাবেন। তো গাছের ওই ভ্যালুটা মনে করেন যে ইয়া ফেস ভ্যালু রিটার্ন পাওয়া, আর বছর বছরে যে ফল পাচ্ছেন এটা হলো কুপন পেমেন্ট পাওয়া। এই দুইটা পার্থক্য। তাহলে জিরো কুপন বন্ড আর তাহলে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে খুব সোজা, এটার ভ্যালুয়েশন যেহেতু কোনো ইন দি মিন টাইমে কোনো ক্যাশ ফ্লো নাই, শুধু ম্যাচুরিটিতে একবার টাকা পাওয়া যাবে। তাহলে তাহলে এটার প্রাইস কিভাবে পাওয়া যাবে? প্রাইস সোজা, অর্থাৎ ফেস ভ্যালুকে আমি বর্তমান যে ইন্টারেস্ট রেট আছে, মার্কেট রেট বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা দিয়ে ডিসকাউন্ট করবো। তাহলে 1+r⁴ এন হচ্ছে বছর, একদম সোজা। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া আছে 1000, ইল টু ম্যাচুরিটি বা কারেন্ট মার্কেট রেট 5%।
টাইম টু ম্যাচুরিটি 10 বছর, টাইম টু ম্যাচুরিটি 10 বছর, এন এর মান 10 বছর, তাহলে এটার ভ্যালুয়েশন কি হবে? খুবই সোজা। এখানে এই যে 1000কে ভাগ দিয়ে দেবো 1.05 টু দি পাওয়ার 10 দিয়ে, তাহলে 1.05, তাহলে 1.05 এর উপর 10 পাওয়ার করলে এটা হয় 1.6289। 1000কে 1.6289 দিয়ে ভাগ দিলে 613.91। অর্থাৎ যে জিরো কুপন বন্ডের ফেস ভ্যালু 1000, অর্থাৎ 1000 টাকা পাওয়া যাবে 10 বছর পর, এখন মার্কেটে ইন্টারেস্ট 5%, তার বাজার মূল্য এখন 613 টাকা 91 পয়সা। সেমি অ্যানুয়াল হলে সেম, এটা সেমি অ্যানুয়ালের ফর্মুলা আছে। অর্থাৎ এখানে 2 দিয়ে ভাগ যাবে রেটটা, ওখানে যেমন আমরা 5%কে 2.5% করলাম, সেম জিনিস। আর কে রেটকে 2 দিয়ে ভাগ যাবে, এবার এন বছরের সাথে 2 দিয়ে গুণ হবে। যারা টাইম ভ্যালুর ক্লাসটা করেন নাই, আমার টাইম ভ্যালুর একটা লেকচার আছে, যদিও ক্লাস 9-10-এর, বাট এটা বেসিক জিনিসগুলো ওখানে অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে। আপনারা আমার প্লে লিস্ট আছে, দেখবেন টাইম ভ্যালু অফ মানির উপরে, এটা একটু দেখে শুনে নিতে পারেন। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে ওখানে। আচ্ছা, তাহলে আমরা এবার আসি যে আমি আপনি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবেন। আচ্ছা, তার আগে আমি একটা প্রবলেম আছে এখানে, প্রবলেমটা আগে সলভ করি। জেআইবিবির যেটার গত পরীক্ষা আসছিল 2025 সালের, এমএএফএস, এটার উপরে আসছিল, মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই সাবজেক্টের 5 নম্বর কোশ্চেন 2025 সালের। এখানে বলছিল কনসিডার এ কুপন বন্ড দ্যাট হ্যাজ টাকা 1000 পার ভ্যালু অ্যান্ড এ কুপন রেট অফ 10%, দি বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 1200 and has 5 years to maturity. What is the bond's yield to maturity? Yield to maturity বের করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ফেস ভ্যালু 1000, কুপন রেট দেওয়া আছে 10%, আর কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে 1200। তাহলে আমরা বুঝতে পারছি ফেস ভ্যালুর চেয়ে কারেন্ট মার্কেট প্রাইস বেশি। কারণ কেন বেশি হয়েছে? নিশ্চয়ই মার্কেট রেট এই 10%-এর চেয়ে এখন কমে গেছে, এই জন্য বন্ডটা ভ্যালুয়েবল হয়ে গেছে। অর্থাৎ এখন কারেন্ট রেট অবশ্যই 10% কম। তাহলে এখানে ইল টু ম্যাচুরিটি বের করতে হবে আমাদের। ইল টু ম্যাচুরিটির একটা আচ্ছা, বিতে কি বলছে? বিতে বলছে যে পারপিচুয়াল বন্ড হ্যাভ এ কুপন পেমেন্ট 100, তাহলে এর ইল টু ম্যাচুরিটি কত? সরি, ইল টু ম্যাচুরিটি আছে 5%, তাহলে এর কারেন্ট মার্কেট প্রাইস কত? তো পারপিচুয়াল বন্ডটা কি? পারপিচুয়াল বন্ড মানে যে বন্ডের কোনো ম্যাচুরিটি নাই। তো এখন প্রশ্ন হতে পারে এরকম বন্ডও থাকতে পারে নাকি? হ্যাঁ, থাকতে পারে। যখন ইস্যুয়ার সে ইস্যু করে তখন কোনো মেয়াদ উল্লেখ করে না, বলে যে এটা যখন সে মনে করবে তখন সে কল করে এটা ইয়া করে নিতে পারবে। বা বিভিন্ন অপশন থাকে, অনেক সময় হলো কনভার্টেবল অপশন থাকে, যে সে ইচ্ছা করলে পরবর্তীতে, এটা কুপন বিয়ারিং এর ক্ষেত্রে হতে পারে যে কন্ডিশনাল থাকে, যে ইচ্ছা করলে ইস্যুয়ার এটা কোম্পানিগুলো বিশেষ করে যে এর পরিবর্তে চাইলে ইকুইটি শেয়ারে কনভার্ট করতে পারে, এরকম অপশন থাকে। তো এখানে পারপেচুয়াল বন্ড হচ্ছে যে এর কোনো মেয়াদ থাকে না অ্যাকচুয়ালি, এটুকু পার্থক্য। অর্থাৎ কোনো আপনার এলো এর ফেজ ফেজ ভ্যালুটা আমরা মেয়াদি বন্ডের ক্ষেত্রে যেমন ডিসকাউন্ট করতেছি, তখন কিন্তু ফেজ ভ্যালুটাকে আবার ডিসকাউন্ট করতেছি, কারণ ওইটা পাওয়া যাবে মেয়াদ শেষে। আর পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রে এর মেয়াদ যেহেতু উল্লেখ নাই, এইটার ভ্যালুয়েশন একদম সোজা, সিম্পল। শুধু কুপন পেমেন্টকে এই রেট দিয়ে ভাগ করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। এই ডিসকাউন্ট মানে 1+r⁴n। তাহলে এন এখানে কত? এর তো এন নাই, এখানে শুধু এন এর মান 1। এর এর সোজা ফর্মুলায় যে এখানে আছে, শুধু আর দিয়ে ভাগ করতে হবে এখানে। এখানে আর 1 ডিসকাউন্ট করতে হবে না, কারণ কি এর যেহেতু ইয়ার নাই, এই জন্য আমি শুধু আর দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব। এটা সিম্পল ফর্মুলা। কারেন্ট মার্কেট প্রাইস মানে কুপন পেমেন্ট ভাগ রেট। তাহলে কুপন পেমেন্ট এখানে আছে 100, একে 0.0 দিয়ে ভাগ দিলে 2000 টাকা, বি এর সলিউশন। আর এর সলিউশনটা কি? এখানে ওয়াই টিমের ফর্মুলা হচ্ছে এটা, C+F-P বাই এন ডিভাইড বাই F+P/2। এটা F+P, এফটা কি ফেস ভ্যালু, পিতে কারেন্ট মার্কেট প্রাইস, সিতে কুপন পেমেন্ট, এনটা হচ্ছে ইয়ার্স টু ম্যাচুরিটি, কতদিন আছে। আর এই টুতে এমনি ফর্মুলা 2, এটা অ্যাভারেজ করার জন্য এখানে দেওয়া হয়। এটা একটাতে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, অর্থাৎ এখানে এই ফর্মুলা ব্যবহার করে যে ওয়াই টিএম আসবে, এটা ওয়াই টিএম এর কাছাকাছি আসবে, অ্যাকুরেটটা হবে না। অ্যাকুরেটটা করতে হলে আপনাকে এক্সেল শিট বা ইয়াতে করতে হবে, কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে। তা আমার এখানে সফটওয়্যার একটা আমি বিল্ড আপ করেছি নিজেই, একটা ক্যালকুলেটর, যেখানে আপনি ইজিলি করতে পারবেন।
তা আমি এখানে দেখাচ্ছি এখানে জাস্ট এই মানগুলো বসাই দিয়েছি, দেখেন এখানে এসি এর মান 100, যেহেতু এখানে প্রবলেমটাতে এই দেওয়া আছে 1000 টাকা ফেস ভ্যালু, কুপন রেট 10%, তাহলে 10%, 1000-এর 10% করলে 100, তাহলে 100 টাকা প্রতি বছর দিবে। তাহলে কুপনের এখানে ভ্যালুগুলো, তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে, পার ভ্যালু দেওয়া আছে 1000, কুপন রেট দেওয়া আছে 10%, তাহলে অ্যানুয়াল কুপন আসবে 10%, 10%, 1000, 10% মানে 100 টাকা। কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে 1200 টাকা। ইয়ার্স টু ম্যাচুরিটি দেওয়া আছে 5 বছর। তাহলে ওয়াইটিএম এ আমরা ফর্মুলাটা ফেলে দিলাম ভ্যালুগুলা। সি এর মান 100, 1000 এফ এর মান, পি এর মান 1200, এন এর মান 5, দিয়ে ক্যালকুলেশন করলে আসলো 5.45, এটা অ্যাপ্রক্স। কিন্তু অ্যাকচুয়ালি আপনার যদি এটা ইয়াতে ব্যবহার করেন সফটওয়্যারে, তাহলে কিন্তু আসবে 5.34, এখানে আসলো 5.45, এটা অ্যাপ্রক্সিমেট একটা মেজার আর কি, কাছাকাছি পাওয়ার জন্য। তাহলে এটা আলাপ করলাম আমরা পার্পিচুয়াল বন্ডের ভ্যালুয়েশন, এটা খালি কুপন পেমেন্টকে রেট দিয়ে ভাগ দেবো, দিলে বিএ নম্বরের উত্তর 2000, তাহলে দুইটাই সলভ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো ক্যালকুলেটরটা আপনি কিভাবে ব্যবহার করে সলভ করবেন। এই প্রবলেমটাই আমি দেখাই, এটা ওয়াইটিএম বের করা, এটা যেহেতু প্রবলেমটা দিছে এখানে, আমি ক্যালকুলেটরে যাব, যে এখানে ক্যালকুলেটরে আছে যে বন্ড ক্যালকুলেটর, আপনি এখানে ক্লিক করলে লঞ্চ ক্যালকুলেটর দিলে চলে আসবে। আমি স্ক্রিনটা একটু শেয়ারটা চেঞ্জ করি যাতে করে আপনারা দেখতে পান এটা। আচ্ছা, আবার বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যদি না করে থাকেন বাই দিস টাইম করে নেবেন আপনারা, আপনাদের প্রতি অনুরোধ রইল। তাহলে বন্ড ক্যালকুলেটর, এখানে আমি নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে যেমন একটা আছে কারেন্ট মার্কেট প্রাইস ক্যালকুলেটর, একটা আছে ওয়াইটিএম ক্যালকুলেটর। তাহলে আমাদের যে প্রবলেমটা দিছিল ইয়াতে পরীক্ষায়, সেই প্রবলেমটা এখানে আছে যে 1000 টাকা পার ভ্যালু, কুপন রেট 10%, আর 1200 টাকা হচ্ছে সেলিং প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস, আর 5 বছর ম্যাচুরিটি। তাহলে আমি এখন এই ডাটাগুলো এখানে ইনপুট দিব, এই ডাটাগুলো এখানে ইনপুট দিব। তাহলে ওয়াইটিএমটা বের করবো, তাহলে ফেস ভ্যালু ঠিকই আছে 1000। এখন 5 বছর, তাহলে 5 বছর আমি যদি আজকে 6 তারিখ থেকে 5 বছর হিসাব করলে কত হবে, 26, 27, 28, 29, 30, 31, 31 সাল। তাহলে আমি এখানে 2031 করে দিলাম, আর এখানেও ডেটটা আমার সমান রাখি 06। তাহলে এই হলো আমার 5 বছর, যেহেতু বলছে 5 বছর ম্যাচুরিটি, তাহলে আমি 5 বছর, 26 আর 5, 31, কুপন রেট 10%, এই প্রবলেমে দেওয়া আছে 10%। টাইমস অফ কুপন পেমেন্ট ইন এ ইয়ার, এটা বছরে একবারই দেওয়া আছে, এটা সেমি অ্যানুয়াল না। আচ্ছা, কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে 1200, কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে 1200, এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, এটা আসতেছে, এটা পরে চেঞ্জ করে নিতে হবে। এখন দেওয়ার পরে আপনি এখানে ক্যালকুলেট ইল টু ম্যাচুরিটি দিবেন, এই যে আসলো 5.33, 5.33, ও সরি, কুপন পেমেন্ট এখানে হবে আসলে কত, কুপন রেট হচ্ছে 10, ওখানে 9.9 হলো কিভাবে, হ্যাঁ। তাহলে এইখানে আমরা দেখলাম 1000 টাকা ফেস ভ্যালু দিলাম, ইস্যু বা সেটেলমেন্ট ডেট 26, আজকের ডেট দিলাম, এটা 31, 26/5/31, কুপন রেট 10%, কারেন্ট রেট, তাহলে ইল টু ম্যাচুরিটি এখানে আসলো 5.53%, একটু ওই যে ওখান থেকে কম বেশি হবে। আচ্ছা, এইটা আসলে 5, হ্যাঁ, তাহলে 26, এটা 26/5/31, এখানে এখানে আসলে রেটটা ইয়ার যে ডেট চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এটা যেটা আসছে সেটা অ্যাকুরেট, অ্যাকুরেট রেজাল্ট। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে বেটটা কিভাবে করব অ্যাকচুয়ালি ফিগার। তাহলে 1000 আমি দিলাম ফেস ভ্যালু, আমি তারপরে এখানে ইস্যু বা সেটেলমেন্ট ডেট, আজকের ডেট ধরতেছি, যে আজকে থেকে হিসাব 26 সাল, তাহলে 26/5/31, এখানে প্রবলেমে তো তাই ছিল, আমাদের 5 বছর ছিল, 5 ইয়ার্স ম্যাচুরিটি, 1200, 1000, 10%, হ্যাঁ। তাহলে আমাদের এটা দেওয়ার পরে রেজাল্ট আসলো, sorry, now it is okay, actually there is a input problem here, we have input a wrong number,
অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান, নাও ইটস ওকে। তাহলে ইল টু ম্যাচুরিটি আসলে আসলে 5.34। আমাদের ইনপুট একটু ভুল ছিল এখানে। এই যে ইয়ারের কাছে এটা মাইনাস হয়ে গেছিল, এটা এই যে এখানে ইয়া পাইলে এটা সেই ইয়া হয়ে যায়। যদি এটা ঠিক করতে হবে, মাইনাস হবে না, এটা আমি পরবর্তীতে ফিক্স করব এটা। তাহলে টাইমস অফ কুপন পেমেন্ট ইন এ ইয়ার 1200 টাকা হচ্ছে, দিয়ে আপনি ক্লিক করলে 5.34, 5.34। আচ্ছা, এখন এই ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করবেন, সেম ওইখানে আমরা যদি আর একটা প্রবলেম দেখি, ওখানে যেটা এক্সাম্পলে আমাদের এখানে দেওয়া ছিল, এটা একটু আমি দেখাই দিয়ে দিয়ে শেষ করব। যেমন এখানে দেওয়া ছিল যে এখানে ভ্যালু করা আছে 1000 টাকার একটা বন্ড, 5% রেট। তাহলে আমি এখানে দেই 1000 টাকার বন্ড, 5% রেট, রেটটা হলো 5%। আচ্ছা, এটার আর কি দেওয়া ছিল, 10 বছর ম্যাচুরিটি। তাহলে 10 বছর ম্যাচুরিটি করলে 26,36 হবে। তাহলে 2036, ও সরি 2026 লিখে লিখে অভ্যাস, 2036। আচ্ছা, এইটা হবে 08, এইটা হবে 06। আচ্ছা, এটা হলো, তাহলে আমরা 26 থেকে 36, 10 বছর হলো, কুপন রেট হচ্ছে 5% এখানে দেওয়া আছে, এই প্রবলেমটা যেটা আমরা দেখলাম। এবং সেমি অ্যানুয়াল পেমেন্ট, অর্থাৎ দুইবার, টাইমস দুইবার। এবং কারেন্ট মার্কেট ইন্টারেস্ট, ওখানে রেট দেওয়া আছে ইল্ড বা অ্যানুয়াল রেট, যেটা দিয়ে ডিসকাউন্ট করতে হবে 5%। তাহলে এখানে দিতে হবে 5%। দেওয়ার পরে আমাকে ক্যালকুলেট দিলে 668 টাকা 44 পয়সা, 668 টাকা 44 পয়সা। এইভাবে আপনি ভ্যালুয়েশন গুলো করতে পারবেন এই ক্যালকুলেটর ব্যবহার করে ইজিলি, এখানে পাবেন আপনারা। তো এই ছিল আলোচনা, আশা করি আপনাদের কাজে লাগবে। আহ, আপনারা যদি চেষ্টা করেন, এবং আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডিতে অনেক টুলস আছে, তো আপনারা সেই টুলসগুলো ব্যবহার করবেন। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে, বিশেষ করে যারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী আছেন, এবং যারা ফিনান্স নিয়ে পড়াশোনা করছেন হায়ার স্টাডি, তাদের জন্য হেল্প হবে এখানে। আমার সীমিত জ্ঞানে আমি চেষ্টা করছি আপনাদের জিনিসগুলোকে পরিষ্কার করা। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।